তো আজকে আমরা শুরু করছি ক্লাস সিক্সের 2 নাম্বার সেট, মানে 2 নাম্বার সেটের 2 নাম্বার পার্ট আজকে শুরু করছি। ঠিক আছে, কদিন আমার শরীরটা অসুস্থ থাকার জন্য আমি ভিডিওটা ঠিকঠাক মতো আপলোড করতে পারিনি। তো সামনে পরীক্ষা, এই মাসের হয়তো লাস্ট উইক কিংবা পরের মাসের হচ্ছে প্রথম উইকে 1 থেকে 5 তারিখের মধ্যে পরীক্ষা শেষ করার কথা চলছে সব স্কুলে। তো প্রত্যেকটা সেট আমি করানোর চেষ্টা করব। এবার থেকে পরপর ভিডিও আসবে প্রত্যেক দিনই, ঠিক আছে? তো আজকে আর বেশি কথা বলবো না। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আর আমার অঙ্ক বোঝানোর যদি পদ্ধতি বা কৌশল যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আর করার সাথে যদি তোমাদের কাছে শুধু একটাই হেল্প চাইবো, যে তোমরা শুধু ক্লাসটাকে একটু শেয়ার করে দিও। যে যেখানে পারবে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আমার যে চ্যানেলের লিঙ্কটা থাকে সেটা একটু ধরে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো আজকে আমরা প্রথম অঙ্ক শুরু করব 3-এর 1। 3-এর 1 থেকে শুরু করব, ঠিক আছে? 3-এর 1 নম্বর অঙ্কে কি বলেছে? 3-এর 1 নম্বর অঙ্কে বলেছে যে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল প্রতি কুইন্টালে কত? 1080 টাকা, ঠিক আছে? বর্ষাকালে দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছে, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? ঠিক আছে, তো এই অঙ্কটা করবো এবার আমরা। দেখো বলে যে ধানের দাম ছিল কত, তাহলে লিখবো ফসল ওঠার মুখে ধানের দাম ছিল প্রতি কুইন্টাল কত? 1080 টাকা, ঠিক আছে? এরকম করে কত কুইন্টাল ধান তুলেছে? এরকম করে 12 কুইন্টাল ধান, তাই তো? তাহলে 12 কুইন্টাল ধানের দাম হবে কত? 1 কুইন্টালের দাম যদি 1080 হয়, 12 কুইন্টালের দাম 12 গুণ 1080 হবে। এটাকে গুণ করছি, 12কে এটা দিয়ে গুণ করলে হয় 12,960 টাকা, ঠিক আছে? 12,960 টাকা হবে, ঠিক আছে? তো এইবার বলেছে যদি বর্ষাকালে ধান বেচতো, তাহলে ধানের দাম বৃদ্ধি পেত 15%। তাহলে লিখবো বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি পায় কতটা? 15%, ঠিক আছে? তাহলে এখন দাম হবে কত? এখন দাম হবে কত? 15% মানে কত? 15/100 কার? 1080, ঠিক আছে? কাটাকুটি করলাম, 3 5 15, 5 2 10, 2 দিয়ে এটাকে কাটলাম, হলো 54। তাহলে কত হলো? 54-র সাথে 3 গুণ করলে হয় 162 টাকা। তাহলে কত টাকা বৃদ্ধি পেল? 162 টাকা। আগে দাম কত ছিল? 1080, এখন 162 টাকা দাম বৃদ্ধি পেল। তাহলে বর্তমান মূল্য কত হবে? 1080 টাকা ছিল, এখন যদি বেচতো তাহলে 162 টাকা হতো। 2 0 2, 6 আর 8 14, 4, হাতে রয়েছে আরো 1, 1 আর 1 2, এখানে 1 রয়েছে 1, এত টাকা। তাহলে প্রতি কুইন্টালের দাম যদি এত টাকা হয়, তাহলে লিখবো 12 কুইন্টালের দাম কারণ কি, সে তো 12 কুইন্টালই তো ধান বেচবে, 12 কুইন্টালই ধান তুলেছে, প্রথমে 12 কুইন্টাল বেচে এত টাকা পাচ্ছে, পরে দাম বাড়ার পর 12 কুইন্টাল দাম কত হবে সেটা হিসাব করছি, ঠিক আছে? তাহলে 12 গুণ 1242, তাহলে 1242 গুণ 12, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, 4 একে 4, 2 একে 2, 1 একে 1, 4 0 5, 4 2 0, 4 দুগুণে 8 2 10 0, হাতে রয়েছে আরো 1, 4 4 4 8 আর 1 9, হাতে রয়েছে আরো আর কিছু থাকবে না, 14,904 টাকা। তাহলে এখানে কত পেলাম? 14,904 টাকা, ঠিক আছে? আগে বেচেছে কত? 12,960 টাকা, এখন বেচে কত পাবে? 12,904 টাকা। তাহলে এখন দাম বাড়ছে না কমছে? এখন দাম বাড়ছে, ঠিক আছে?
তাহলে লিখবো, আমি ওপর পাটটুকু মুছলাম, তাই লিখবো বর্ষাকালে ধান বেচলে, বর্ষাকালে ধান বেচলে 14,904 টাকা থেকে 12,960 টাকা বাদ দেব। 6 থেকে 0 বাদ দিলে 6 হয়, 6 থেকে এটা বাদ দিলে 4 হয়, 9 থেকে 9 রাখে 10, 10 9 রাখে 19, হাতে রয়েছে আরো 1, তাহলে 1946 টাকা। ঠিক আছে, 1946 না 19,904 টাকা বলেছে তো, এখানে 4 বললে তাহলে 19,944 টাকা বেশি পেত। ঠিক আছে, তাহলে আগে কত টাকা পেত? 12,960 টাকা, কিন্তু বর্ষাকালে ধান বেড়ে যাওয়ার পর কত হলো? 12,960 টাকা, এই 14,904 টাকা। ঠিক আছে, তাহলে 14,904 থেকে 12,960 টাকা বাদ দিলে কত টাকা পড়ে থাকে? 1944 টাকা। সেই 1944 টাকা বেশি পেত। পরের অঙ্ক বলেছে কি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করি, যাকে 16, 24, 30 এবং 36 দ্বারা ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 10 থাকবে। ঠিক আছে, তাহলে বৃহত্তম সংখ্যা ক অঙ্কের? বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলেছে, যেটা কিনা 16, 24, 30 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে কত করে ভাগশেষ থাকবে? 10 করে ভাগশেষ থাকবে। তাহলে আমি প্রথমে এরকমই যখন অঙ্ক থাকবে কত দ্বারা বিভাজ্য, তখন আমরা অঙ্কটাকে আগে লসাগু করে নেবো। ঠিক আছে, 16, 24, 30 আর 36 এই সংখ্যাগুলোর আগে লসাগু করে নিচ্ছি। 2 দিয়ে লসাগু করলে 8, 12, 15, 18, 3 দিয়ে করছি 8, 3 4 12, 3 5 15, 18, 18 কে করলে 6 হয়, 3 6 18। এবার 2 দিয়ে ভাগ করছি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 5, এটা হবে 3। আবার 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণে 4, 2 কে 2, 5, 3। ঠিক আছে, তাহলে আমি কি কি পেলাম? 2 2, এই যে 2 2, ঠিক আছে, তারপরে এই 2 এই 2, 4টে 2, একটা 3, দুটো 3 আর একটা 5। ঠিক আছে, তাই লিখবো নির্ণেয় লসাগু সমান সমান 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3। এগুলো লিখলাম 2 3 2 2 2 5 3, এই যে 5 3 যেগুলো আছে বাইরের দিকে সেগুলো সব কটাকে লিখলাম, মানে এখান থেকে শুরু করে এইটুকুর মধ্যে যেটুকু সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমি লিখলাম। ঠিক আছে, এবার গুণ করব, লসাগুর নিয়ম হচ্ছে এটা। ঠিক আছে, এবার দেখো, এবার কেমন করে গুণ করবো দেখো, 5 দুগুণে কত হয়? 10, এটা 10 বানিয়ে রাখলাম, এখানে আর হাত দেবো না। 3 দুগুণে কত? 6, 2 দুগুণে কত? 4, ঠিক আছে, আর এখানে রয়েছে 3। এবার দেখো কি করে গুণ করতে হয়। 4 10 কত হয়ে যায়? 40, 40-এর সাথে 6 গুণ করলে কত হয়ে যায়? 240, তার সাথে এই 3টা গুণ করলে কত হয়ে যায়? 720। তোমরা এরকম ভেঙে ভেঙে গুণ করবে। ঠিক আছে, আগে প্রথমে একটা 10 বানানোর চেষ্টা করবে। দেখো 10 বানিয়ে নিয়েছি, 10, তাহলে কত হয়? 3 4 6 কত? 24, 24 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 24 কে 3 দিয়ে গুণ করলে হয় 72, তার সাথে 10 গুণ, তাহলে কত হয়ে গেল? লসাগু হয়ে গেল 720। এবার আমাকে বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে বার করতে, তাহলে আমি আগে লিখে নেব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 5টা 9। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়? 5টা 9। সেই 5টা 9কে এবার আমরা এই লসাগু যেটা বেরিয়েছে সেই 720 এটা দিয়ে ভাগ করে দেখব। তিন দিয়ে গুণ করে দেখি, 3 0 0, 3 দুগুণে 6, 3 7 21, 9, এটা হবে 6, 9 থেকে 6 বাদ দিলে 3, 7 থেকে 1 বাদ দিলে 6, এটা দিলে হবে হচ্ছে 9। ঠিক আছে, এবার 7 8 56, তাহলে 8 দিয়ে দেখবো, কারণ 7 9 63, 7-এর সাথে 9 গুণ করলে 63 হয়ে যায়, তাহলে 9 দুগুণে 18,
তাহলে গুণটা বেশি হয়ে যাচ্ছে, তাই আমি 8 দিয়ে গুণ করে দিচ্ছি। 8 শূন্য 0, 8 দুগুণে 16, 6, হাতে রয়েছে আরও 1, 7 8 56 আর 1 57, তাহলে 9, এটা বাদ দিলে হচ্ছে 3, এটা বাদ দিলে হচ্ছে 6। তাহলে এই সংখ্যাটা এবার 720 দিয়ে ভাগ যাবে না, এই সংখ্যাটা 720 দিয়ে ভাগ যাবে না, তার কারণ 720 বড়, 639 ছোট। ঠিক আছে, তখন আমি কি করব, সংখ্যাটি হবে কি হবে 9 9 9 9 9, এর মধ্যে কত বেশি রয়েছে, এই যে 639 যেটা লিখেছি এটা বেশি রয়েছে। ঠিক আছে, এটাকে বাদ দিলাম, 0, 9 থেকে 3 বাদ দিলে 6, 9 থেকে 6 বাদ দিলে 3, আর এটা 9, এটা 9। আবার এর মধ্যে কি বলেছে 10 ভাগশেষ আছে, 10 ভাগশেষ আছে, তাহলে ভাগশেষটা কি করতে হবে, যোগ করে দিতে হবে। 0, 6 এর 1 7, 3, 9 9, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। যখনই এরকম টাইপের বিভাজ্য করতে হবে, যখনই এরকম টাইপের কোনো অঙ্ক থাকবে, তখন আমি এই সংখ্যাগুলোকে লসাগু বার করে নেব। প্রথমে 2 দিয়ে লসাগু করেছি, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 12কে 2 দিয়ে ভাগ করলে 24কে 2 দিয়ে ভাগ করলে 12, 2 দিয়ে 30কে ভাগ করলে 15, 2 দিয়ে 36কে ভাগ করলে 18। 3-এর ঘরের নাম তো দিয়ে করেছি, কিন্তু 3-এর ঘরের নাম ধরে 8 আসে না, তাই 8 8ই রয়েছে। 3-এর ঘরের নাম ধরে 12 আসে 4-এ, 3-এর ঘরের নাম তো করে 15 আসে 5-এ, 3-এর ঘরের নাম তো করে 16 আসে 6-এ। এবার 2-এর ঘরের নামটা বলছি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 5 আসে না, 2-এর ঘরের নাম তো করে 3-এ, 6 আসে। ঠিক আছে, এবার আবার 2 দিয়ে কাটছি, যখনই দেখবা কি যে 4টে ঘর, 1 2 3 4, যখনই 4টে ঘর থাকবে, ওই 4টে ঘরের মধ্যে যদি দুটো ঘর যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, দুটো ঘর যদি কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায়, তাহলে আমরা সেটাকে বিভাজ্য করব। এটা 4 আর 2, দেখো 2 এর ঘরের নামটা দিয়ে আসে, 2 দুগুণে 4, 2 কে 2, 5 আর 3, 5 আর 3 কোনো ঘরের নামটা পড়ে আসে না, 2ও কোনো ঘরের নামটা আসে না, কারণ কি এরা সবাই একটা মৌলিক সংখ্যা। যে বাইরে যে কটা মান পেলাম এগুলোকে সব গুণ করলাম, গুণ করার পদ্ধতি এসে গেলাম, আগে প্রথমে একটা 10 বানিয়ে নিতে হবে, তারপরে বাইরে যেগুলো থাকবে সেগুলো গুণ করে 10 দিয়ে গুণ করে দিলে উত্তর বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে 720 বেরোলো। তবে আমাকে যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বার করতে বলেছে, তাই বৃহত্তম সংখ্যা 5টা 9 হয়, তার মধ্যে দিয়ে 720 ভাগ করে দেখলাম এর মধ্যে কত বেশি রয়েছে, 639 বেশি রয়েছে, ভাগশেষ থাকা মানে বেশি থাকা, তাই 639টা বাদ দিয়ে দিলাম। তাহলে কত পেলাম, 9 9 3 6 0, সেখান থেকে 10 বেশি, 10 বলছে প্রতি ক্ষেত্রেই ভাগশেষ থাকবে, তাই 10কে যোগ করে দিয়েছি। তাহলে কোন সংখ্যাটা হবে উত্তর, 9 9 3 7 0। এটা স্টার মেরে রাখো, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে নেক্সট ভিডিওতে কমেন্ট করে, এই ভিডিওতে কমেন্ট করে দেবে, আমি নেক্সট ভিডিওতে ঠিক এই অঙ্কটা করিয়ে দেবো। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্কটা বলেছে, দেখো ভালো করে বুঝবে, পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে যে 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা যাক যেটা কিনা 8 12 এবং 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 ভাগশেষ থাকবে। আবার বিভাজ্য দিয়ে অঙ্ক দিয়েছে, বিভাজ্য দিয়ে যখনই অঙ্ক দেবে তখন আমরা সেই অঙ্কটার আগে কি করে নেব, লসাগু করে নেব। তাহলে এটা করব 3 এর 3, কার কার লসাগু করতে হবে, 8 12 আর 16, এটাকে 2 দিয়ে ভাগ করছি, 4 দুগুণে 8, 3 4 12, 8 দুগুণে 16, 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণে 4, 3 4 দুগুণে 8, আবার দেখো 2 দিয়ে ভাগ যাবে, 2 1 2 3, 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে আমি কি কি পেলাম, এই দেখো এখানে 2 দিয়ে কেন ভাগ দিলাম, 2 এর ঘরের নাম তো 2 আসে 4 আসে, কিন্তু 3 কি আসে, আসে না, বোঝা গেল জিনিসটা। তাহলে এখানে কি পেলাম, নির্ণেয় লসাগু কত কত পেলাম, 2 2 2 2 2 2 3 2 3 2। তাহলে এবার গুণ করে দেখি কত বেরোচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 16, 3 8 24, 24 দুগুণে কত 48। তাহলে এখানকার লসাগু কত পেলাম, 48 পেলাম। যখনই দেখবা তিনটে ঘরের মধ্যে দুটো ঘর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তখন আমরা সেটাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে এখানে নির্ণয় লসাগু কত পেলাম, 48 পেলাম। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলছে 7 দ্বারা বিভাজ্য, তাহলে 7 দ্বারা বিভাজ্য আমরা এবার খুঁজে খুঁজে দেখব। তাহলে 7 দ্বারা বিভাজ্য সংখ্যাটি চিহ্নিত করে পাই।
ঠিক আছে। 48 আমার লসাগু বেরিয়েছে, তাই সেটাকে 1 দিয়ে গুণ করলাম। আর এখানে কি বলে দিয়েছে দেখো, বইয়ের দিকে বলেই দিয়েছে প্রতি ক্ষেত্রে কত করে ভাগশেষ থাকবে, 3 ভাগশেষ। যেটা ভাগশেষ থাকে সেটা যোগ হয়, ঠিক আছে। তাহলে 48 কে কত পেলাম, 48 আর যোগ 3, তাহলে 48 আর 3 কত, 51। এই 51টাকে এবার 7 দ্বারা বিভাজ্য, মানে 7 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখবো। 7 7 কত হয় 49, 7 8 কত হয় 56। এলো কি 51? না, এলো না। তাই এখানে লিখবো 7 দ্বারা বিভাজ্য নয়। যেটা নামতা পড়ে আসবে না সেটা বিভাজ্য নয়। তাহলে তার পরের ঘরটা দেখি, একের পর কত ঘর আসে 2, তার সাথে 3 যোগ 48 দুগুণে হয় 96, তার সাথে 3 যোগ হবে হচ্ছে 99। এবার 7 8 7 ঘরের নামটা বলছি, 7 11 77, 7 12 84, 7 13 91, 7 14 কত 98, 7 14 98। তারপরে 7 15 হয় 105। দেখো 98 আর 105, তার মধ্যে কি 99 এলো? এলো না। তাহলে এটাও 7 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, এরকম করে করে যেতে হবে। যেটা লসাগু পাবো সেটাকে দিয়ে গুণ করে করে দেখতে হবে। এবার 1 গেল, 2 গেল, এবার 3 দিয়ে গুণ করে দেখবো। তাহলে 48 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 8 কত হয় 24 এর 4, হাতে রয়েছে আরো 2, 3 4 12 আর 2 এ 14, 14 4, হাতে রয়েছে আরো 3, তাহলে যোগ করলে কত হবে 147। এবার দেখো এই 147 তো অত বড় করে নামতে তো তোমরা পারবা না, তখন তোমরা 147 কে কি করবা, 7 দিয়ে ভাগ করে দেখে নেবা। 7 দুগুণে কত হয় 14, এখানে রয়েছে 7, তাহলে 7 একে 7 মিলে গেল। তাহলে এটা লিখবো 7 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে জিনিসটা? তাহলে আমার উত্তর কত হলো, সংখ্যাটি 147। তাহলে আমরা উত্তর কি লিখবো, লিখবো সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 147। বোঝা গেছে অঙ্কটা? যখন এরকম বিভাজ্য দিয়ে অঙ্ক থাকবে তখন তার লসাগু করব। আর লসাগু করার আমি একটা নিয়ম বারবার বলে দিচ্ছি, 3টে ঘরের মধ্যে যখন কোনো একটা ঘরের নামতা দিয়ে যাবে, মনে করো 3টে ঘর রয়েছে 8 12 16, 2 ঘরের নামতা দিয়ে আসে, 4 দুগুণে 8, 3 4 12, 8 দুগুণে 16, ঠিক আছে। 2 এর ঘরের নামতা দিয়ে দেখো 3 কিন্তু আসে না, 4 আসে আর 8 আসে, তাহলে কটা ঘর যাচ্ছে, দুটো ঘর যাচ্ছে। যখনই দেখবা দুটো ঘর যাচ্ছে তখন আমরা সেটাকে লসাগু করতে পারবো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3টা 3ই রয়ে গেছে। আবার দেখো লসাগু করেছি, 2 এর ঘরের নাম ধরে 2 আসে 4 আসে, কিন্তু 3 কি আসে, আসে না। তো যখন দেখবা কি যে 3টে ঘরের মধ্যে দুটো ঘর কোনো একটা ঘরের নামটা দিয়ে আসছে, তখন সেই ঘরটা দিয়ে ভাগ করে দিতে হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে লসাগু কত পেলাম 48। আমাকে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে যেটা সবার আগে আসে, ঠিক আছে। ক্ষুদ্রতম মানে যেটা সবার আগে আসে। তাহলে 48 দিয়ে গুণ করছি 1, ঠিক আছে। গুণ করে দেখছি যে কোন সংখ্যাটা আমরা 7 দিয়ে ভাঙতে পারবো বা বিভাজ্য করতে পারবো। তার সাথে বলছে 3 ভাগশেষ। ভাগশেষ মানে দেখো লাস্টে লেখা রয়েছে 3 ভাগশেষ থাকবে। আর ভাগশেষ সব সময় বেশি হয়, বেশি হয় মানে যোগ হয়। তাহলে 48 কে 1 দিয়ে গুণ করলাম, তার সাথে 3 যোগ করলে 51। 7 এর ঘরের নাম তো পড়ে আসে না, 7 7 49 হয়, 7 8 56 হয়, এলো 51? না। 48 কে এবার 2 দিয়ে গুণ করলাম, তার সাথে 3 যোগ 96 আর 3 হয় 99। 7 14 কত হয় 98, 7 15 কত হয় 105, না 99 এলো না। তাহলে 48 কে এবার 3 দিয়ে গুণ করবো, তার সাথে 3 যোগ, যোগ করে দেখলাম 147। এবার 147 কে 7 দিয়ে ভাগ করে দেখলাম, হ্যাঁ মিলছে, তাই এটা লিখেছি 7 দ্বারা বিভাজ্য। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে 147। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে। আচ্ছা, 3-এর 4 নম্বর অঙ্কটা আমি পরে করাবো বলেই দিয়েছিলাম, অনেকদিন আগে আমি বলে দিয়েছিলাম যে যেগুলো স্তম্ভচিত্র আছে, তারপর লেখচিত্র আছে, ঠিক আছে, আর যেগুলো ট্যালিমার্ক টাইপের অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো আমি 3-4টে চ্যাপ্টার করাবো। করানোর মধ্যে যে কটা এইসব ট্যালিমার্ক টাইপের যেসব অঙ্কগুলো থাকবে বা জ্যামিতি যেগুলো থাকবে সেগুলোকে আমি একবারে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, ঠিক আছে। তা 3-এর 4টা অফ থাকলো, আমি চলে যাবো ডাইরেক্ট 3-এর 5-এ। কত নম্বর অঙ্কে চলে যাবো, 3-এর 5-এ। কি বলেছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। কতজন বলেছে, তাহলে লিখে রাখি যে বর্তমান জনসংখ্যা কত বলেছে, বর্তমান জনসংখ্যা বলেছে 26,250 জন।
বলেছে কি যে যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? কত বছর পর বলেছে? বলেছে 2 বছর পর জনসংখ্যা কত হবে, ঠিক আছে। তো এবার অঙ্কটা করব। প্রথম বছর বৃদ্ধি পায় কত পার্সেন্ট? 4% বৃদ্ধি পায়। প্রথম বছর কত পার্সেন্ট বৃদ্ধি পায়? প্রথম বছর বৃদ্ধি পেয়েছে হচ্ছে 4%। 4% হচ্ছে প্রথম বছর। এবার আমাকে অঙ্ক উত্তর বার করতে হবে 2 বছর বাদে কত হবে। তাহলে প্রথম বছরে বৃদ্ধি পায় 4%, তাহলে এখন জনসংখ্যা হবে কতজন? জনসংখ্যা হবে মোট জনসংখ্যার 4%। মোট জনসংখ্যা কত বলেছে? 26,250। তার 4% মানে 4/100, ঠিক আছে। 4% মানে 4/100, মোট জনসংখ্যা 26,250। বলছে প্রথম বছর 4% বৃদ্ধি পেয়েছে। এবার দেখবো, হিসাব করে দেখবো কতজন বৃদ্ধি পেয়েছে। 0 0 কাটলো, 5 দুগুণে 10, 5 দিয়ে এটাকে কাটলে 5 5 25, তারপরে 5 দুগুণে 10, আবার 5 5 25, 525, 2 দিয়ে 4কে কাটলে হয় 2। তাহলে উত্তর কত পেলাম? 525, তার সাথে 2 গুণ, উত্তর হবে 1050 জন। কতজন বৃদ্ধি পেয়েছে? 1050 জন বৃদ্ধি পেয়েছে। তাহলে লিখব প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি পায় কতজন? 1050 জন। আর মোট জনসংখ্যা হবে, মোট জনসংখ্যা কত হবে? ছিল কত? 26,250। সেখান থেকে কতজন বেড়ে গেল? 1050 জন বেড়ে গেল। তাহলে এখন উত্তর কত হবে? 0 0 0, 5 আর 5 10, 10 0, হাতে রয়েছে আরো 1, 2 আর 1 3, তারপরে এখানে 6 আর 1 কত হবে? 7, আর এখানে 2 আছে 2, তাহলে এতজন। এখন বোঝা গেল, এটা প্রথম বছরে বেরোলো। এবার আমার কোন অঙ্ক বার করতে হবে? দ্বিতীয় বছরে। দ্বিতীয় বছরটা কি করে বার করব? আমি অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি। বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে 26,250 জন, সেখান থেকে প্রথম বছর বৃদ্ধি পায় 4%। তাহলে এখন জনসংখ্যা কত হবে? 4% তো বৃদ্ধি পাচ্ছে। কার বৃদ্ধি পাচ্ছে? মোট জনসংখ্যার। তাহলে মোট জনসংখ্যার 4%। মোট জনসংখ্যা কত? এত, তার 4/100। কাটাকুটি করলাম, 525 সাথে 2 গুণ, 525 সাথে 2 গুণ করলে 1050 জন। তাহলে এখন কতজন বৃদ্ধি পাচ্ছে? 1050 জন বৃদ্ধি পাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে। আগে তো এতজন ছিল, তারপরে আবার এতজন বেড়ে যাচ্ছে। তাহলে 26,250 সাথে 1050 জন বেড়ে যাচ্ছে বলে যোগ করেছি। যোগ করার পর আমি উত্তর কত পেলাম? 26,300 জন, এই 27,300 জন, ঠিক আছে। তো আমি এবার উপরের পার্টটা মুছছি। এবার কি বার করবো? দ্বিতীয় বছরে লিখবো দ্বিতীয় বছরে জনসংখ্যা বৃদ্ধি পায় কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 4%ই বৃদ্ধি পাচ্ছে। প্রথম বছরে 4%, দ্বিতীয় বছরে 4%। তাহলে লিখবো এখন জনসংখ্যা বৃদ্ধি পাবে মোট জনসংখ্যার 4%। এখন মোট জনসংখ্যা কত? এখন মোট জনসংখ্যা হয়ে গেছে 27,300 জন, ঠিক আছে। কারণ কি আগে ছিল 26,250, সেখান থেকে 1050 জন বেড়ে এখন কত হয়ে গেল? 27,300। সেই 27,300 এখন দ্বিতীয় বছরের ওপর চাপবে, ঠিক আছে। এই 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম, 4 সাথে 273 পড়ে রয়েছে। তাহলে 4 গুণ 273 গুণ করে দেখি, 3 4 12, 12 2, হাতে রয়েছে আরো 1, 4 7 28, আর 1 29, 9, হাতে রয়েছে আরো 2, 4 দুগুণে 8, 8 আর 2 10। তাহলে এই বছর কতজন বৃদ্ধি পেয়েছে? 1092 জন বৃদ্ধি পেয়েছে। তাহলে লিখবো দ্বিতীয় বছরে জনসংখ্যা বৃদ্ধি পায়
কতজন? 1092 জন। এখন বর্তমান জনসংখ্যা হবে কতজন? 27,300 জন তো ছিল, তার থেকে আবার 1092 জন বেড়ে গেল। তাহলে এবার যোগ করি, 2 0 2, 9 0 9, 0 3 3, 7 আর 8, আর এটা রয়েছে 2, তাহলে এতজন। তাহলে 2 বছর পর কত জনসংখ্যা এসে দাঁড়ালো? 28,392 জন। ঠিক আছে, তাহলে অঙ্কটা বোঝা গেছে। সবসময় পর প্রথমে 26,250 ছিল, তার 4% বাড়িয়ে কত পেলাম? 27,300। সেই 27,300-র ওপর আবার ক বছর? দ্বিতীয় বছরে বাড়বে। দ্বিতীয় বছরের 4% কত? 27,300 4/100 করবো। 4% মানে 4/100, 0 0 কাটলাম। তাহলে 4 আর 273 গুণ করলে কত? 1092। তাহলে দ্বিতীয় বছরে কতজন বাড়লো? 1092 জন বাড়লো। কার উপর? 27,300-র ওপর। 27,300 যোগ 1092, এই দুটো যোগ করলে কত হবে? 28,392 জন। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে। তো আমরা তার পরের অঙ্কে চলে যাচ্ছি, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলেছে? সরল করো অঙ্ক। কি বলেছে? 6 নম্বর অঙ্ক আমাদের বলে দিয়েছে সরল করো অঙ্ক। ঠিক আছে, তো এই দুটোর প্রথমে গুণ করব। 35 আর 35, 5 5 25, 25-এর 5, হাতে রয়েছে আরো 2, 3 5 15, 15-র সাথে 2 যোগ করলে কত হয়? 17। 3 5 কত হয়? 15। এই ঘরের গুণ শেষ, তাহলে এবার এই ঘর দিয়ে শুরু করছি। 3 5 15-র 5, হাতে রয়েছে আরো 1, 3 3 9, 9 আর 1 10। তাহলে কত পেলাম এখানে? 5, 7 আর 5 12, 2, হাতে রয়েছে আরো 1, 1 আর 1 কত হয়ে যায়? 2, এখানে রয়েছে 1, তাহলে কত পেলাম? 1225। ঠিক আছে, ক ঘর আগে দশমিক দেব? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। 4 ঘর আগে দশমিক আছে, আমি গুনলাম। 1 ঘর, 2 ঘর, 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক। টোটাল ক ঘর হলো? 4 ঘর। তাহলে 1 2 3 4, 4 ঘর আগে দশমিক দিয়ে দিলাম। যোগ, এইবার কি করব? 15 আর 35 গুণ করব। 5 5 25-এর 5, হাতে রয়েছে আরো 2, 5 1 5, 5 আর 2 7, 3 5 15-র 5, না 3 15 45, আমি ডাইরেক্ট লিখে দিলাম। ঠিক আছে, 5 7 আর 5 12, 2, হাতে রয়েছে আরো 1, 4 আর 1 5, কত পেলাম? 525। তাকে আবার কত দিয়ে গুণ করতে বলছে? এই দুটো গুণ করা 525 পেলাম, তার সাথে আবার 2 গুণ। 2 গুণ করলে কত হবে? 1050 হবে। 25 দুগুণে 50, 5 দুগুণে 10। ঠিক আছে, 1050। তাহলে এখানে 1050 আগে লিখি। ক ঘর আগে দশমিক আছে? 1 2 3 4, 1 2 3 4, 4 ঘর আগে দশমিক। ঠিক আছে, এবার যোগ। এবার বলছে 15 আর 15, 15 15 গুণ করলে হয় 225, তাই এখানে 225 লিখলাম। ঠিক আছে, ক ঘর আগে দশমিক? 1 2 3 4, 1 2 3, দশমিক দেওয়ার আগে একটা শূন্য দিয়ে তারপরে 4 দিলাম। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার গুণ করা। ঠিক আছে, এখানে 3টে ঘর হচ্ছে, 225-এর 3টে ঘর হচ্ছে, কিন্তু আমাকে বানাতে হবে কটা? 4টে, তাই আগে একটা শূন্য দিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এগুলোকে পাতিয়ে যোগ করি। 0 1 2 2 5, 0.1050, তারপরে 0.0225, 5 আর 5 10, 10-এর 0, হাতে রয়েছে আরো 1, 2 আর 1 3, 3 আর 8 কত? 13, এই 3 আর 5 কত? 8, 8 আর 2 10, 10-এর 0, হাতে রয়েছে আরো 2, 2 কেন থাকবে? 1 থাকবে। ঠিক আছে, তাহলে 2 আর 2 4 আর 1 কত হবে? 5। ঠিক আছে, আর এখানে কত রয়েছে? 1 আর 1 2, দশমিক আছে, দশমিক, এখানে শূন্য। এবার দশমিকের পরে পেছনের শূন্যগুলো কোনো দাম থাকে না, তাহলে উত্তর কত পেলাম? 0.25। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, দেখো যোগটা ভালো মতো দেখে নাও। 5 আর 5 10, 10 শূন্য, হাতে রয়েছে আরো 1, 2 আর 1 3, 5 আর 3 কত? 8, 8 আর 2 10, 10 শূন্য, হাতে রয়েছে আরো 1, 2 আর 1 3, 3 আর 2 5, 1 আর 1 2। আমি কি বললাম? দশমিকের শেষে যদি একদম সবার শেষে যদি শূন্য থাকে, সেই শূন্যগুলোর কোনো দাম থাকে না, তাই সেই শূন্যগুলো কেটে দিয়েছি, মানে মুছে দিলাম এরকম করে। তাহলে উত্তর কি বলে থাকে? 0.25। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা দিয়েছে, বহুবার পরীক্ষায় রিপিট করেছে, এই অঙ্কটা একটু ভালো মতো প্র্যাকটিস করে যেও। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে।
পরের অঙ্কে কি বলেছে, পরের অঙ্ক আমাকে বলে দিয়েছে যে 24 মিটার লম্বা একটি রাস্তার পাশে 24 মিটার লম্বা একটি রাস্তার পাশে রাস্তার দুই প্রান্তে সমান দূরত্বে 15টি করে গাছ লাগালে 24 মিটার লম্বা রাস্তার পাশে দুই প্রান্তে সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব কত হবে সেটা আমরা হিসাব করে দেখি। ঠিক আছে, তো এবার আমি অঙ্কটা পড়ছি। ঠিক আছে, কি বলেছে, বলেছে 24 মিটার লম্বা রাস্তা, তাহলে রাস্তার পরিমাপ কতটা আছে, রাস্তার পরিমাপ লেখা রয়েছে 24 মিটার। ঠিক আছে, রাস্তার পরিমাপ রয়েছে 24 মিটার, আর গাছ লাগাতে হবে কতগুলো, গাছ লাগাতে হবে কতগুলো, 15টি গাছ লাগাতে হবে। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এবার আমাকে বলেছে কি যে পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব কত, তাহলে লিখবো পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব 24কে 15 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে 24 ভাগ 15, এটাকে ছোট করে দিই, 3 8 24, 3 5 15, তাহলে কত পেলাম 8/5। এটাকে ভাগ করে দিই, 5 1 5, 3 দশমিক দিয়ে শূন্য নিলাম, 5 6 30, তাহলে এত মিটার। তাহলে দুটি গাছের মধ্যে দূরত্ব কত থাকবে, লিখবো দুটি গাছের মধ্যে দূরত্ব থাকবে 1.6 মিটার করে। বোঝা গেল জিনিসটা। টোটাল আমাকে বলছে রাস্তার পরিমাপ 24 মিটার দিয়ে দিয়েছে, সেই 24 মিটার সমান দূরত্বে 15টা গাছ লাগাতে হবে, তাই 15 দিয়ে ভাগ করে দিলাম। প্রত্যেকটা গাছের মধ্যে ডিস্টেন্স কত থাকবে, 1.5 মিটার করে। ঠিক আছে, তো পরের অঙ্ক 3-এর 8 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আর এই অঙ্কটা ভালো মতো বুঝবে। বলেছে দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্র কেমন হয়, এরকম টাইপের হয়। ঠিক আছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য প্রায় সমান হয়। ঠিক আছে, প্রায় না, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাকে আমরা বর্গক্ষেত্র বলি। তাহলে প্রথমটার বাহুর দৈর্ঘ্য কত, 80 করে বলে দিয়েছে, এটা 80, এটা 80, এটা 80, এটা 80। দ্বিতীয়টার বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 60 করে, এটা 60, এটা 60, এটা 60, এটা 60। তাহলে প্রত্যেকটা বাহুর মান আমাকে বলে দিয়েছে। তো এখান থেকে আমাকে কি বলেছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তৈরি হবে, মানে এই দুটো বর্গক্ষেত্র মিলিয়ে একটা নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তৈরি করা হবে, তার পরিসীমাও নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বার করতে বলেছে, আমি আবার বলছি, দুটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 80 আর 60 মিটার করে। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, তার ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করে। ঠিক আছে, তাহলে লিখব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেখো বইতে ভালো মতো বলে দেওয়া হয়েছে 80 মিটার। তাহলে লিখবো, তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল আমরা কি জানি, বাহুর মান গুণ বাহুর মান। ঠিক আছে, বাহুর মান কত বলে দিয়েছে, 80 বলে দিয়েছে, তাই 80 লিখলাম। আর একটা বাহুর মান কত বলে দিয়েছে, 80, তাই 80 80 লিখলাম। ঠিক আছে, তার মানে কি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান কি হয়, সমান হয়। একটা বাহুর মান 80 হলে সবকটা বাহুর মানই কত করে হবে, 80 করেই হবে। 8 8 কত হলো, 64, দুটো শূন্য আছে, দুটো শূন্য, এত বর্গ মিটার। সবসময় মনে রাখবা, যখনই ক্ষেত্রফল বার করব, যখনই কোনো কিছুর ক্ষেত্রফল বার করব, তখন তার আগে একটা বর্গ লাগিয়ে নিতে হয়, মানে আগে না, এককের আগে একটা বর্গ লাগিয়ে নিতে হয়। এটা মিটার আছে তাই মিটার। ঠিক আছে, এবার যাচ্ছি দ্বিতীয় বর্গক্ষেত্রে। দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য কত করে বলেছে, এখানে বলেছে 60 মিটার করে বলেছে, তাই আমি 60 মিটার লিখবো। ঠিক আছে, এইবার বলেছে দ্বিতীয় বর্গক্ষেত্রের এবার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের সূত্র আমি একটু আগেই বললাম, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়,
বাহুর মান ইন্টু বাহুর মান, তাহলে কত হবে বাহুর মান ইন্টু বাহুর মান। তো এখানে বাহুর মান কত বলে দিয়েছে 60 করে বলে দিয়েছে, তাহলে এই বাহুর মানের জায়গায় 60 লিখলাম। তাহলে এই বাহুর মানেও আমাকে কত লিখতে হবে 60ই লিখতে হবে, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মানই সমান হয়। ঠিক আছে, 6 6 36, দুটো শূন্য আছে, দুটো শূন্য, এত বর্গ মিটার। এবার আমাকে তার পরের পার্টে অঙ্কে কি বলেছে, তার পরের অঙ্কের পার্টে কি বলেছে, বলেছে যে দুটি বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল আছে তার সমষ্টি করতে বলেছে। তাহলে লিখবো প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত। তাহলে প্রথমে কত বেরিয়েছিল ক্ষেত্রফল 6400 বেরিয়েছিল, এবার দ্বিতীয়তে কত বেরোলো 3600 বেরোলো, তাই তো। এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত বেরোবে 36 আর 64 যোগ করলে হয় 100, তারপরে কটা করে শূন্য রয়েছে তাই দুটো বর্গ মিটার। বোঝা গেল, আমার হাফ অঙ্ক কিন্তু এখানে কমপ্লিট। আমি আবার বলছি, প্রথম একটা বর্গক্ষেত্র বলেছে যার বাহুর মান 80 বলে দিয়েছে, তার ক্ষেত্রফল বার করতে হলে কি বার করতে হবে বাহুর মান ইন্টু বাহুর মান, এই সূত্র। একটা বাহুর মান যদি 80 হয় অপর বাহুর মানও 80 হয়, তাহলে 80 80 গুণ করলে 6400 বর্গ মিটার। ঠিক আছে, এবার চলে যাবো দ্বিতীয় বর্গক্ষেত্রে। দ্বিতীয় বর্গক্ষেত্রে একটা বাহুর মান কত বলে দিয়েছে 60 বলে দিয়েছে, 60 বলে দিয়েছে, তাহলে বাকি বাহুর মানগুলো কত 60ই হবে। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহুর মান ইন্টু বাহুর মান, এই বাহুর মানও 60, এই বাহুর মানও 60, 60 60 গুণ করলে কত হয় 3600 বর্গ মিটার। তারপরে দেখো তোমাদের অঙ্কেই বলে দিয়েছে যে একটা বর্গক্ষেত্র তৈরি করা হবে, বড় একটা বর্গক্ষেত্র তৈরি করা হবে, সেই বর্গক্ষেত্র কি হবে এই দুটি বর্গক্ষেত্র মানে এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। এই দুটোর ক্ষেত্রফল, প্রথমটার ক্ষেত্রফল 6400, দ্বিতীয়টির ক্ষেত্রফল 3600, এই দুটোকে যোগ করলে কত হবে, এই দুটোকে যোগ করলে আমি পাবো টোটাল 10,000 বর্গ মিটার। ঠিক আছে, এবার বলবো, এবার বার করতে বলেছে কি যে তবে তার ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করি। তবে তার ক্ষেত্রফল তো বেরিয়ে গেল 10,000 বর্গ মিটার। ঠিক আছে, দেখো একটা প্রশ্নের উত্তর আমি মান বার করে দিয়েছি যে প্রথম দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বার করলে কত হয়ে যাবে নতুন এর ক্ষেত্রফল 10,000 বর্গ মিটার। তাহলে এখান থেকে আমি বার করব বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলে দিয়েছে 10,000 বর্গ মিটার, এখনই বার করলাম। ঠিক আছে, তাহলে সেই বর্গক্ষেত্রের বাহুর মান কত হবে কেউ বলতে পারবে? বাহুর মান বার করার একটাই সূত্র আছে, যেটা দেয়া থাকবে তার রুট ওভার করে দিতে হয়। ঠিক আছে, রুট ওভার বাহু। ঠিক আছে, না রুট ওভার এটা ক্ষেত্রফল লিখতে হয়, রুট ওভার ক্ষেত্রফল। তাহলে রুট ওভার ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল কত বেরিয়েছে এখন 10,000, 10,000কে কত কত গুণ করলে পাই 100 গুণ 100 করলে পাই। এবার রুট ওভার চিহ্নটা উঠলে দুটো থেকে কটা হয়ে যায় একটা হয়ে যায়, তাহলে একটা বাহুর মান কত পেলাম, বর্গক্ষেত্রের বাহুর মান কত পেলাম 100 মিটার পেলাম। ঠিক আছে, সে 100 মিটার পেলাম। তাহলে এখন লিখব নতুন বর্গক্ষেত্রের পরিসীমা, তার আগে একটা জিনিস লিখে দিই, নতুন বর্গক্ষেত্রের বাহুর মান কত 100 মিটার, এক্ষুনি বার করলাম। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হয় 4 গুণ বাহুর মান, 4 আছে 4, বাহুর মান কত বেরিয়েছে 100, তাহলে 4 100 কত হয়ে যায় 400 মিটার। এই হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, এই জায়গাটা আবার বুঝিয়ে দিচ্ছি যে বৃহত্তম বর্গক্ষেত্র তৈরি হলো, তার ক্ষেত্রফল 10,000 বলে দিয়েছে। এবার বর্গক্ষেত্রের বাহুর মান বার করতে হলে, বর্গক্ষেত্রের বাহুর মান বার করতে হলে যদি আমি ক্ষেত্রফল জানি, যদি আমি ক্ষেত্রফলটা জানি, তাহলে আমাদের সূত্র কি হবে রুট ওভার ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত বলেছে 10,000, এবার 10,000-এ দেখো কটা শূন্য আছে, এই দুটো শূন্য এই দুটো শূন্য, 4টে শূন্য, তাই আমি দুটো শূন্য করে ভাগ করে দিয়েছি। দুটো 100 থেকে কটা 100 হয়ে যায়, একটা 100 হয়ে যায়, তাহলে রুট ওভার চিহ্নটা উঠে যায়, তাহলে একটা বাহুর মান কত পেলাম 100 মিটার। এবার দেখো নতুন বর্গক্ষেত্রে একটা বাহুর মান তো 100 মিটার,
তাহলে নতুন বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়, 4 গুণ বাহুর মান, কি হয় 4 গুণ বাহুর মান, তাহলে 4 আছে 4, বাহুর মান কত পেয়েছি 100, 4 100 400 মিটার। ঠিক আছে, আজকে এত দূর অবধি থাকলো, 3-এর সবকটা অঙ্ক করিয়ে দিলাম। পরের দিন 4 এবং 5 যে কটা অঙ্ক রয়েছে সে কটা অঙ্ক সবকটাই করিয়ে দেওয়া হবে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং যে যেখানে পারো একটু সাবস্ক্রাইব মানে শেয়ার করে দিও, ঠিক আছে। তো আজকে এটুকুন অবধি থাকলো, আজকে আর বেশি অঙ্ক করালাম না। এই অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা খুব সামনে আছে। তো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। থ্যাংক ইউ।